আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি আমরা যে যেখানেই আছি ভালো আছি, সুস্থ আছি, সুন্দর আছি। আমরা অনার্স চতুর্থ বর্ষের ক্লাস করছিলাম, সেখানে সেলিম আল দীনের কীর্তনখোলা নাটকটি আমরা গত দুই ক্লাসে করেছিলাম। আজ আমাদের তৃতীয় ক্লাস কীর্তনখোলার উপরে। আমরা মূল যে টেক্সটটি আছে আজকে সেই টেক্সটের বিষয়ে কথা বলব। আমরা ইতিমধ্যে প্রথম স্বর্গটি পড়ে শেষ করেছিলাম গত ক্লাসে, এবং তার আগের ক্লাসে আমরা সেলিম আল দীন সম্পর্কে বিস্তারিত কথা বলেছি, এবং আমি আশা করছি তোমরা ইতিমধ্যে কীর্তনখোলা বইটি পড়েছো এবং বুঝতে পেরেছো বা বোঝার চেষ্টা করেছো। কীর্তনখোলা নাটকের বিষয়বস্তু নিয়ে আমরা গত ক্লাসে কথা বলেছি, এবং সেখানে আমরা দেখেছিলাম যে কীর্তনখোলা নাটকে একেবারে গ্রামীণ জীবন এবং সংস্কৃতির কে কেন্দ্র করে যে একটি মেলা হয়, সাধারণত বিভিন্ন গ্রামে এটি হয়ে থাকে, এবং সেই মেলাকে কেন্দ্র করেই আমাদের এই কীর্তনখোলা নাটকটি সেলিম আল দীন রচনা করেছেন। এই মেলায় গ্রামীণ যে বিচিত্র যে সুর থাকে, যে শ্রেণী থাকে, শ্রেণী মানুষ থাকে, তাদের যে অবস্থান থাকে, তাদের রুচি, তাদের প্রবণতা, এই সমস্ত কিছু নিয়ে সেই মেলায় যে মানুষের সমাগম ঘটে, এবং সেই সমাগমটাই আসলে কীর্তনখোলা নাটকের বিষয়বস্তু। এই যে নাটকটি কীর্তনখোলা, এর ভেতরে যে লুকিয়ে থাকা যে বস্তুটি সেটি কিন্তু ভিন্ন। সেটি হচ্ছে এই নাটকের বিষয়বস্তু। আমরা বলতে পারি যে রূপান্তর। কিরকম রূপান্তর? সেটি হচ্ছে যে এই যে জগতের যে রূপান্তর, যে সত্যকে উদ্ঘাটনের যে একটি চেষ্টা, সেটি হচ্ছে এই নাটকে উদ্ঘাটন করার চেষ্টা করেছেন। অর্থাৎ সেলিম আল দীন দেখাতে চেয়েছেন যে জগৎ রূপান্তরশীল, এবং নাট্যকার কিন্তু তার একটি ভাষাও ব্যবহার করেছেন যার মাধ্যমে আমরা এটি জানতে পারি যে এটি রূপান্তরশীল কিরকম। উনি লিখছেন যে আজ যে কইবাম রূপ বদলের কথা, পশু পক্ষী মানুষ আদি ঋতু তরুলতা, 6 ঋতু রূপান্তর হয় 12 মাসে, সেই মতো মানুষেরও রূপ প্রকাশে। অর্থাৎ মানুষের রূপ কি হয়? প্রকাশ পায়। অদল বদল হয় তামাম দুনিয়া, নানা মতে নানা রূপে দেখো বিচারিয়া। অর্থাৎ নানা দিক থেকে যদি বিচার করে আমরা দেখতে চাই, তাহলে কিন্তু সেই রূপান্তরটাই আসলে আমরা দেখতে পাবো। সেই কথাটি উনি বলার চেষ্টা করেছেন, এবং নাট্যকার জগতের এই যে সার্বিক রূপান্তর, সেই রূপান্তরের কথাই কিন্তু উনি এখানে বলতে চেয়েছেন, এবং বলেছেন যে এখানে মানুষের যে ক্রিয়া, যে কর্ম, যে উচ্চারণ, এই সমস্ত কিছুর ভিতর যে উনি মানব জীবনের রূপান্তরশীলতার কথাই কিন্তু এই নাটকে তুলে আনার চেষ্টা করেছেন। এবং আমরা দেখি যে নানা ঘাত প্রতিঘাত, ঘটনা প্রতিঘটনা, সংকট, সম্ভাবনা, বাস্তবতা, পারিপার্শ্বিকতার প্রেক্ষিতে মানুষ যে অন্তর্গত এবং বাহ্যিকভাবে তাদের যে রূপান্তরটা হয়, সেই রূপান্তরের কথাও কিন্তু উনি আসলে এখানে বলার চেষ্টা করেছেন। তো যাই হোক, আমরা এই রূপান্তর নিয়ে আরো কথা বলবো। তার আগে আমরা একটু টেক্সটের দিকে তাকাবো যে এই টেক্সটে, এই বইটিতে উনি কি রকম ভাবে সেই কথাগুলো বলেছেন। দ্বিতীয় স্বর্গ কীর্তনখোলা, এখানে উনি প্রথম যে কথাটি লিখেছেন, ক দিয়ে উনি লিখেছেন যে মেলার বিবরণ। অর্থাৎ এই যে মেলাকে কেন্দ্র করেই তো এই পুরো নাটকটি রচিত হয়েছে। তো এই সেই মেলার বিবরণটা উনি শুরুতে দিয়েছেন এরকম ভাবে যে সূর্য ডুবুডুবু হতেই লওজং এর পূবে চাষি বউয়ের হলুদ ছোপানো হাতের মতন চাঁদ ওঠে। যে কিরকম চাঁদ, সেই চাঁদের একটি চমৎকার উপমা উনি দিয়েছেন, এবং বলেছেন যে ত্রয়োদশীর চাঁদ দূরের গ্রামগুলির বনজ পরিবেশে কুয়াশা ও অন্ধকার ক্রমশ জমতে থাকে, এবং এপাশে লওজং এর পশ্চিমে মেলা জমে ওঠে পুরো দমে। অর্থাৎ মেলা কি হয়েছে, এখন খুব জমে উঠেছে সরি
পুরো দমে মেলাটি জমে উঠেছে সেই কথাটি বলেছেন এবং বলছেন যে উত্তরে একটি প্রাচীন বটগাছ এবং দক্ষিণে বাঁশবন এবং সুন্দি বেতের ঝোপ। আর দূর থেকে আমরা বলেছিলাম যে একটা মাজারের কথা, সেই মাজারের সামিয়ানা যেটি সেটিও কিন্তু দেখা যাচ্ছে এবং লাউয়া যারা তাদের 6টা গহনা নৌকা নদীর শান্ত জলে বাঁধা হয়েছে ঢালুতে মুলি বাঁশের চালানের কাছে তাদের হাতটা। অর্থাৎ এখানে আমরা গ্রামীণ যে মেলা তার একটি চিত্র উনি এখানে তুলে ধরেছেন, সেই চিত্রর কথা এখানে আছে এবং বলছেন যে ওই দিকে গুণ টানা বিশাল 3টি মহাজনী নাও। অর্থাৎ এখানে কি আছে, লাউয়াদের গহনা নৌকা যেরকম আছে, আমাদের মহাজনী যে নাও সেটিও আছে, পাশাপাশি সেখানে মেলা হচ্ছে এবং সেই মেলায় নানান ধরনের লোক এখানে এসে সমবেত হয়েছে সেই কথাটিও আছে। এবং এখানে উনি সেই মেলার এলাকার বর্ণনা দিয়েছেন, সেটা তোমরা পড়ে নিও। অংশে উনি লিখেছেন যে খেলনার দোকানের বিবরণ, অর্থাৎ মেলার বিবরণ তো দিলেন, তার পাশাপাশি উনি খেলনার যে দোকানগুলো আছে সেই দোকানের একটি বিবরণ দিয়েছেন। কারণ মেলায় কি থাকে, নানান ধরনের স্টল থাকে, দোকান থাকে, ছোট ছোট বড় বড়, যে যার যত যেরকমই সামর্থ্য আছে সেই রকম জায়গা নিয়ে হচ্ছে তারা দোকান দেয়। তোমরা কি আসলে গ্রাম্য মেলাগুলো দেখেছো বা শহরের মেলা দেখেছো? এখন যেমন আমরা একটা যাই কোথায় বাণিজ্য মেলা, সেখানে কি হয়, নানান দেশ থেকে নানান লোকজন তাদের জিনিসপত্র এনে সেখানে সাজায় এবং এই যে শত শত হাজার হাজার লোক সেখানে গিয়ে কি করে যে ভিড় করে এবং সেখানে কেউ কিনতে যায়, কেউ আসলে ঘুরতে যায়, তাই না? তো এরকম গ্রাম্য মেলাও কিন্তু ঠিক সেরকম, কেউ বায়োস্কোপ দেখতে যায়, কেউ যাত্রা দেখতে যায় এবং সেখানে যারা দেখতে যায়, লেখক শুধু তাদের কথা বলছেন না, বা যারা কিনতে গেল প্রয়োজন বা অপ্রয়োজনে গেল তাদের কথাই উনি বলছেন না, উনি কিন্তু এর পাশাপাশি যেটি বলছেন সেটি হচ্ছে যে যারা মেলা কমিটির আয়োজন করে তাদের কথাও কিন্তু উনি এখানে তুলে এনেছেন। অর্থাৎ যারা আয়োজন করছে সেটিও কিন্তু কম বড় বিষয় নয়। এবং আমরা যখন মেলায় যাই তখন কি হয়, আমরা শুধু সেখানে কি সাজিয়ে রেখেছে, কি জিনিস আমার প্রয়োজন বা অপ্রয়োজন সেই জিনিসটা আমরা কেনাকাটা করছি, ঘুরছি ফিরছি, খাচ্ছি যাচ্ছি চলে আসছি। কিন্তু এই যে মেলা যে আয়োজন করা হলো, এই আয়োজনের পেছনে যারা থাকেন তাদের যে শ্রম, তাদের যে মেধা, তাদের যে বুদ্ধি, তাদের যে বিবেচনা, সেগুলো কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি না। কিন্তু লেখক এখানে সেলিম আল দীন যেটি করেছেন সেটি হচ্ছে যে উনি এই মেলা আয়োজনের পেছনে যারা ছিল তাদেরও কিন্তু একটা চমৎকার চিত্র এখানে তুলে ধরেছেন। এখানে যে খেলনার দোকানের যে বিবরণ দিয়েছেন সেইখানে কিন্তু উনি লিখেছেন যেমন চালা 1 দিয়ে উনি লিখেছেন। চালাটা কি? চালা হচ্ছে ওই যে দোকানটা, সেটাকে উনি চালা বলছেন। যে সমীর আলী, বয়স হচ্ছে তার 26, মাথায় কিস্তি টুপি, উজ্জ্বল শ্যামরং, আশুলিয়ার লোক, ঘিওর বাজারে তার স্থায়ী কি আছে, দোকান আছে। বাজারের দিনে সেখানে ফুলাইল তেল আর জলে ভাজা সাবানও বিক্রি হয় ডজন ডজন। অর্থাৎ এই যে প্রত্যেকটা চালারও কিন্তু উনি বিবরণ দিয়েছেন যে কোন ধরনের লোক কি সামগ্রী নিয়ে তার সেই দোকানে রেখেছে। তারপরে আছে চালা 5, মনির আহমদ, পৌর, কালো একটি গেঞ্জি পরনে, অনেকগুলি প্লাস্টিকের খেলনা সাজিয়ে নামাজের তাশাহুদ পড়ার ভঙ্গিতে বসে আছে। তাশাহুদ মানে উনি এখানে আবার বর্ণনা দিয়ে দিয়েছেন যে মুনাজাতের পূর্বে সূরা পড়ার মুদ্রা। অর্থাৎ এই শব্দটি যদি তুমি বুঝতে না পারো সেটার জন্য উনি ছোট করে একটা টিকা বা ব্যাখ্যা এখানে দিয়ে দিয়েছেন। তারপরে লিখেছেন চালা 6, নরেশ পাল 45, শিবের গাজনে শোলা আর মাটির খেলনা বিক্রি করলেও কীর্তন খোলার মেলার দিকে তার নজর বেশি। অর্থাৎ এই যে কে কোন দোকানে কি নিয়ে বসেছে সেই তার প্রত্যেকটি কিন্তু উনি লিখে দিয়েছেন। এবং এটি কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে, এটি যেহেতু একটি নাটক এবং নাটকের প্রত্যেকটা বিষয়ে কিন্তু নাট্যকারকে উল্লেখ করতে হয়। কারণ এই নাটকের উপর ভিত্তি করে কিন্তু নাটক কি হয়, মঞ্চায়ন হয় এবং মঞ্চে কতজন উঠবে, কতজন নামবে, কে কখন পারফর্ম করবে, কার কি পোশাক হবে,
সেগুলোও কিন্তু নাটকে উল্লেখ থাকতে হয়। তারপরে উনি লিখেছেন যে মুখোশ প্রসঙ্গে, এখানে কি মেলায় কি থাকে, মুখোশ থাকে। তো সেই মুখোশ প্রসঙ্গে উনি লিখেছেন যে আর দেখো বাঘ মানুষের মুখোশগুলি হাজির আলী ও মনির আহমদ এর দোকানে মুখোশগুলি সাদা সুতোয় ঝোলানো, এবং কি কি মুখোশ আছে সেখানে, জল্লাদের মুখোশ বা কোন ধরনের আদিম জ্যান্ত, তারপরে বলছেন যে হলুদ রং, লাল রং, কার কোন রঙের আধিক্য বেশি, তার প্রত্যেকটি কথাই কিন্তু উনি এখানে লিখেছেন। তো এখানে সোনাই এবং গ অংশে উনি বলছেন সোনাই ও বসির প্রবেশ করে। তখন সোনাই উনি প্রথমে একটা কি করেছেন, পরিবেশের একটা বর্ণনা দিয়ে নিয়েছেন, তারপরে হচ্ছে আমাদের যে চরিত্রগুলো আছে সেই চরিত্রের মুখে উনি সংলাপ বা তাদের মুখে যে ভাষা সেটি উনি আরোপ করেছেন। সোনাই বলছে তাইলে এখন যা তুই গিয়া যাত্রা দেখনের টিকিট কাইটা ল, কোমরে পেঁচানো কাপড়ের থলি থেকে টাকা বের করে। এই যে কোমরে পেঁচানো কাপড়ের থলি, এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে, কারণ এই থলিটি কিন্তু একসময় আমাদের সোনাইকে করেছে, হারিয়ে ফেলেছে, এবং হারিয়ে ফেলেছে এবং তার মাসুল কিন্তু তাকে খুব চড়া দামেই দিতে হয়েছে, এটা আমরা গ্রন্থের শেষের দিকে পাবো। তো বসির তখন বলছে যে কত টাকা আনলা সোনাই বাই, সোনাই বলছে তা দিয়া তোর কি, মাল খাওয়ানোর পয়সা লাগে দিমু, শোন টিকিট কইরা কাশেম আলীর দোকানের সামনে খাড়ায়া থাকিস। এবং এই যে এখানে সংলাপের ভেতর দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে নাটকের যে ধীরে ধীরে নাটকটি কোন দিকে যাবে সেটি এই সংলাপের মাধ্যমেই কিন্তু নাটকটি এগিয়ে যেতে থাকে। এরপরে আমরা ইদু কন্ট্রাক্টর যে ঘ অংশে উনি লিখেছেন যে ইদু কন্ট্রাক্টর প্রবেশ করে এবং তার সঙ্গে দুই ব্যক্তি, তখন তারা সোনাইকে লক্ষ্য করে সারিবদ্ধভাবে দাঁড়িয়েছে এবং তখন তাদের সাথে যে কথা সেটি হচ্ছে। তো ইদু বলছে তুই যা, মালেক চলে যায়। ইদু অন্যজনকে লক্ষ্য করে চল শফিক, চেয়ারম্যানের লগে একটা বৈঠক আছে, এইবারে মেলায় জুয়ার তেমন আয় হইতেছে না উভয়ের। মেলায় কি হয়, মেলায় এই যে জুয়ার একটা আসর কিন্তু মেলায় বসে, সেই কথাটি কিন্তু আমরা ইদু কন্ট্রাক্টরের মুখেই সেটি পেয়ে গেলাম। এরপরে উম অংশে আমাদের লেখক লিখছেন সুবল ঘোষ ও রবি দাসের প্রবেশ। সুবল ঘোষ সে হচ্ছে এই যে যাত্রা দল পরিচালনা করে, সেটি হচ্ছে মালিকানা আমাদের এই সুবল ঘোষের। সুবল বলছে আমি কি মিথ্যা বলেছি রবি দাস, বনশ্রীবালা ননিবালার ঘরে বাস্ক রাখতেই সে ঝগড়া শুরু করে দিল, সেই জন্য চেকটা উঠে বনশ্রী চলে আসলো আমার ঘরে। অর্থাৎ এখানে আমরা বেশ কয়েকটি চরিত্রের পরিচয় পাচ্ছি। একটি হচ্ছে যে সুবল ঘোষ নিজে, এবং সে কথা বলছে রবি দাস যে তার যাত্রা দলের প্রধান চরিত্র, এবং বনশ্রী বালা সেও প্রধান চরিত্র, কারণ তারা হচ্ছে এই যাত্রা দলে কি করে, পারফর্ম করে। এছাড়াও আরেকটি চরিত্র পেলাম ননিবালা, এবং সে বলছে যে সে রেগে চলে এসেছে। তো কেন? তো রবিদাস বলছে সে কথা জানতে চাইনি, বলতেছি বনশ্রীর তেরাঙ্গটার কথা। তেরাঙ্গ মানে কি, ওই যে বক্স ট্রাঙ্ক যেটাকে আমরা বলি, সেটার মধ্যে জল্লাদের মুখোশটি চুরমার হলো কি করে। সুবল বলছে সে কথাই তো কোশ্চেন করেছি সকলকে, তা কেউ কেউ বললে ফরিদপুরের ছায়ারঞ্জন বনশ্রীর তেরাঙ্গাটা খুলে মুখোশের কাজ সেরেছে। রাজবাড়ির সেই আসরটা ভাঙলে পরে সকলে যখন ঘুমাতে গেল, তখন ছায়া নেশা করে মুখোশটাকে চোখের সামনে ধরে খানিকটা ডায়লগ দিল, দুমড়ে ছুড়ে দিলে বনশ্রী সেটিকে তেরাঙ্গে ঢুকিয়ে রাখলো। অর্থাৎ এখানে আসলে তাদের চরিত্রের পরিচয় দেওয়ার জন্যই আসলে এই অংশের অবতারণা করা হয়েছে, অর্থাৎ কার কি ভূমিকা সেটি। তো সুবল বলছে যে ছায়ারঞ্জন কি চায়, এই ক্ষেপে তারে 50 টাকা বাড়ায়া দেব, তবু সে যেন ঠিক হয়ে চলে। তারে একটু বুঝাইয়া বলল ভাই, সবাই তোমার দেরি দেখে বলল রবি দাস আসবে না, কিন্তু আমার মন বলল তুমি আসবে। অর্থাৎ রবি দাস যদি না আসে তাহলে এই যাত্রা দল সঠিকভাবে বা তার যে চরিত্রটি আছে সেটি ঠিকমতো পারফর্ম হবে না, এটি নিয়ে সুবল ঘোষ একটু চিন্তিত ছিল। তো যাই হোক, সে আবার বলছে যে
ছায়ারঞ্জনকে যাতে সে একটু বুঝিয়ে বলে। কারণ কি? কারণ হচ্ছে ছায়া কি করে, নেশা করে এবং অনেক সময় সে কোনো কথা শুনতে চায় না, এবং সুবলের কথা কেন শুনতে চায় না তার একটি ব্যাখ্যাও কিন্তু এর পরের অংশে দেওয়া আছে। রবি দাস বলছে যে ছায়া নেশা করে, বনশ্রীকে ভালোবাসে, সেটা তোমার সহ্য হয় না। রবি দাসের হয়, তারে তার মতন করে থাকতে দাও। তখন সুবল বলছে যে ছায়া উচ্ছৃঙ্খল হয়ে যাচ্ছে। তখন বলছে যে রাজবাড়িতে সে ধুতুরার বীজ দিয়ে নেশা করলো না। রবিদাস বলছে কিন্তু সবকিছুর জন্য দায়ী কে সুবল? 6 ও 7 বছর আগে সে নয়া যুগে এসেছিল। তখন সুবল বলছে থাক থাক। তখন এই যে তাকে বলতে দিল না, অর্থাৎ তার এই যে ছায়ারঞ্জনের ইতিহাসটা সেটি কিন্তু আবার সবাই জানে, এবং কেন সুবল দাস তাকে কোনো কিছু বলতে দিল না ছায়ারঞ্জন সম্পর্কে, কারণ হচ্ছে ওই যে 6-7 বছর আগে এসেছিল এবং তখন যখন ছায়া খুব ছোট ছিল তখন সুবল দাস তাকে তো যত রকম ভাবে অত্যাচার, বিশেষ করে যৌন নির্যাতন যেটা, সেটি কিন্তু এই ছায়ার উপরে করেছিল, যার কারণে কিন্তু এই বর্তমানে যে ছায়াকে আমরা পাচ্ছি তাতে অনেক সময় সে সুবলকে সে কি করছে, তার কাছে টাকা চাচ্ছে, না দিলে বলছে যে আমি কোনোভাবে এই পাঠ গাবো না। পাঠ গাবো না মানে হচ্ছে যে তার যে চরিত্রটি করার কথা মঞ্চে উঠে সেই চরিত্রটি সে পারফর্ম করবে না, এইরকম কিছু কথোপকথন এখানে আছে। এবং তার সেই যে একেবারে এতিম ছেলেটি কে সুবল নিয়ে এসেছিল এবং তার উপরে সেই রকম নির্যাতনও কিন্তু সে চালিয়েছিল। তো সেই কথাটি যখন আমাদের রবিদাস বলতে চাইলো তখনই বললো যে থাক, তোমার আর সেটি বলার প্রয়োজন নেই। তো এর পরে আমরা পরের অংশে চলে যাই। অনেক এখানে ডালিমন একটি চরিত্র আমরা পাচ্ছি, সেটি হচ্ছে যে হাজির আলী এবং ডালিমনের ভিতরে কথা হচ্ছে। হাজির আলী হচ্ছে আমাদের এই মেলায় একটি দোকান দিয়েছে এবং তাকে যখন ডালিমনকে জিজ্ঞেস করেছে, তাকে আসতে বলেছে এবং ডালিমন তার মাথায় যে ডালা, সেই ডালায় করে কিছু জিনিসপত্র বিক্রি করতে এনেছে, ফিতা, চুড়ি, এগুলো। তো হাজির আলী যখন জিজ্ঞেস করেছে যে তোর নামটা কি, তখন ডালিমন বলেছে যে নাম জিগানোর কাম কি, কি মাল লইবেন তাই কোন। তখন বলছে যে আমার নাম ডালিমন। হেসে ফেলে বলছে যে কয় ডজন দিমু। তখন হাজির আলী বলছে যে ডালিমন বড় সুন্দর নাম, 6 ডজন। তো ডালিমন তখন বলছে 8 আনার কম বিকামু না কইয়া দিলাম। বলছে 6 টাকা পর্তা না পড়লে মাল চালামু কেমনে? হাজির আলী যখন এটা বলেছে তখন ডালিমন বলছে মাল কি আর আপনি চালাইবেন, মালের গুণে মাল চলবে। অর্থাৎ তার সে বলতে চাইছে যে তার মাল এত ভালো যে মালের গুণেই আসলে মালটা চলবে, অতএব তোমাকে এটা নিয়ে চিন্তা করতে হবে না। তো তখন হাজির আলী যখন বলেছে যে বাইদানি তোমার জবানটা বহুত কঠিন, তখন কিন্তু ডালিমন বলেছে যে আমরা বাইদানা লাউয়া, হিসাব কইরা কথা কইবেন মিয়া। এই যে কথাটি বললো যে বাইদানা লাউয়া কেন বললো, সেটির একটি ব্যাখ্যা কিন্তু এখানে কোটেশনে আমাদের লেখক দিয়ে দিয়েছেন, সেটি আমি তোমাদের বলবো। তার আগে এটি দেখো আরো দু তিনটে ডায়লগ করে নিই। সেটা হচ্ছে হাজির আলী বলছে যে আচ্ছা আচ্ছা তাই দাও, 8 আনা কইরাই দাও। তো এটা যখন দিয়েছে, তো তখন এই যে সে বিক্রি করতে পারলো এবং এখানে যে কথোপকথন, ডালিমন বলছে যে লাজ নাই বেয়াক্কুল মরদের, টাকা গুনে দিতে দিতে হাজির আলীকে যেন বলে। ডালিমন হাসতে হাসতে ঝাঁপি মাথায় তুলে চলে যায়। ডালিমন ঝাঁপি মাথায় দাঁড়াতেই কোথাও সশব্দে বেলুন ফাটে। তো তখন এখানে একটু মজা করার চেষ্টা করেছে। আচ্ছা যাই হোক, তোমরা এটা পড়ে নিও। এরপরে আমরা দেখছি যে মালকা এসছে এবং সে কথা বলছে। সে বিক্রি করছে হচ্ছে ঢাকায় চুড়ি, রেশমি সুতা, ফুল ছাপা রুমাল। তখন সোনায় তখন হচ্ছে মুখোশের দোকানে এবং বায়োস্কোপের ওখানে নতুন একজন দর্শক এসেছে এবং সেখানে কিন্তু সে
আমাদের এই ডালিমনের সাথে তার কিন্তু দেখা হয়েছে। সোনাই একটি মুখোশ হাতে নিয়ে ছুটনির হাত ধরে বেরিয়ে যায়। প্রথম দৃশ্যের অন্ধ ভিক্ষুক অন্য একজন অন্ধ ভিক্ষুকের সঙ্গে উপস্থিত পটভূমিতে প্রবেশ করে, অর্থাৎ ওই যে আমরা গত ক্লাসে বলেছিলাম একজন ভিক্ষুক, তার কিশোর একটি ছেলে ছিল এবং সেই কিশোর ছেলে কি কি বলেছিল যে তোমার যে কলসিতে টাকা আছে সেই টাকাগুলো আমি একদিন নিয়ে কি করব, বিদেশে চলে যাব। তো সেই যে ভিক্ষুক, এই অন্ধ ভিক্ষুক কিন্তু অন্য একজন ভিক্ষুক, তার সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং সেইখানে তার মনোরঞ্জনের একটি ব্যবস্থা আমরা দেখছি এবং ওই যে ছুটনি এসেছিল আমরা দেখেছিলাম, তো সেই দাদার হাত ধরে সেই ছুটনিকে আমাদের সোনাই একটি মুখোশ কিনে দিয়েছে, এটি আমরা দেখলাম। এবং ইদু সে হচ্ছে মনির আহমেদের দোকানে গেছে এবং তার সঙ্গে একজন সঙ্গীও আছে। তো বলছে যে মনাই বাপে দোয়া নসিব করবো তারে আন্ধারে যে দেবেন 2টা পয়সা করি। এখানে হচ্ছে ভিক্ষুকের সেই টাকা চাওয়ার ভঙ্গি এবং ইঁদুর সঙ্গীর হাতে দুটো মুখোশ সে পরে নিয়েছে এবং পরে নেওয়ার পরে তারা একটু ভয় দেখানোর চেষ্টা করেছে এবং এখানে আমাদের সোনাই যে এই মুখোশের দোকানে ছিল, সোনাই এই মুখোশ পরে যখন তাকে ভয় দেখাতে এসেছে আমাদের ইঁদুর দুজন লোক, তখন সে একটু ভীত হয়েছে এবং ওদ্দা বলছে যে মুখোশ খুলে ফেলেছে এবং হে হে আমি ওদ্দা ইদু কন্ট্রাক্টর সাহেব আপনারা ডাকতেছে ওই মক্তব ঘরে। অর্থাৎ এই সোনাইকে 2বার আমাদের ইদু ডেকে পাঠিয়েছে, কিন্তু তারপরেও কিন্তু আমাদের এই সোনাই কিন্তু ইদুর সাথে দেখা করতে যায়নি, কারণ হচ্ছে সে জানে যে ইদু কন্ট্রাক্টর কেন আসলে তাকে ডাকছে। তো এরপরে আমরা 3য় স্বর্গে এসে দেখেছি, উনি লিখছেন প্রথমে ক দিয়ে যে কাশেম আলীর তাড়ির দোকান। তো কাশেম আলীর তাড়ির দোকানে দেখা যাচ্ছে যে অনেক লোক আসে এবং সেখানে তাড়ি খায় এবং রীতিমতো মারামারিও তারা যথাসময়ে করে থাকে। খ অংশে উনি লিখছেন যে শিলা ও তাড়ি সম্পর্কে, অর্থাৎ যে কলসগুলিতে তাড়ি ও সিদ্ধির পানি রাখা হয়েছে সেগুলি ভাদ্রাহাটের কুমারদের কাছ থেকে কেনা এবং তর্জা বেড়ার ফাঁকে মাঘে সূর্যের কমলা রঙের রোদ ছিটিয়ে ছড়িয়ে আছে দেখে মনে হয় দিনান্ত বেলার রাগী মৌমাছিরা কলসির গায়ে লেগে থেকে ক্রমশ নিস্তেজ হয়ে পড়েছে। গ অংশে উনি লিখেছেন মনাই বয়াতির কেসা, অর্থাৎ এখানে যে বিভিন্ন ধরনের যে কেসা কাহিনী আছে সেগুলোও কিন্তু পাঠ করা হয়, সেটিও একটি চিত্র আমরা 3য় স্বর্গে এসে দেখতে পাচ্ছি। শামসুল বয়াতি সাথে বাংলার কিছু কথোপকথন এখানে আছে। শামসুল বলছে যে তোমার এদিকের খবর কি, ফসল আসল কেমন তুলছাও? বাংলা বলছে তেমন সুবিধার না বাজান, ধানের কামে মন দিতে পারি নাই, যাও বুনছিলাম পৈরাতের কাম ঠিক মতো হয় নাই, ফুস অঘ্রাণে 4-6 জায়গায় গান করছে। অর্থাৎ এই যে তার যে গ্রামের যে ফসলাদি, তার যে গান, এই সব কিছু নিয়ে এখানে মংলা এবং শামসুল বয়াতির ভিতরে কথা হয়েছে। তখন এখানে এসেছে আমাদের সোনাই এবং বসির, এসে যখন তার সাথে কথা বলছে, মংলা বলছে এ হইতেছে সোনাই আর হের নাম বসির, কতদিন পরে দেখা, তোমার মাও কেমন আছে? অর্থাৎ তার পরিবারের যে সদস্য, তার মা আছে এবং বলছে তার খোঁজ খবর নিচ্ছে এবং বলছে যে অর্ধাঙ্গটা আর সারে নাই, মানে অর্ধাঙ্গটা মানে কি, এখানে শরীরের নিচের অংশ যে অবশ হয়ে যায় সেই রোগটি হচ্ছে আমাদের সোনাইয়ের মায়ের হয়েছে। তো সেই খবরটি সে এখানে নিয়েছে এবং তোমরা দেখছো এখানকার যে ভাষা আমি আগেই বলেছি, সেই গ্রামীণ মানুষের মুখের যে একেবারে মুখের যে ভাষা, তারা যে ভাষায় কথা বলে ঠিক সেই ভাষাটি কিন্তু উনি এখানে তুলে এনেছেন। এখানে এই শামসুলের সাথে আমাদের কথা হয়েছে এবং পরে ছায়ারঞ্জন,
ছায়ারঞ্জন এখানে এসছে, আসার পরে শামসুল জিজ্ঞেস করছে যে তোমার নাচটা সুন্দর লাগলো বাবা। তো বলছে সুন্দর বান্দর বুঝি না, নাচতে ভালো লাগলো সেই জন্য নাচলাম। তো কাশেম আলী বলছে মুর্শিদ বাবা এই হইতেছে যাত্রা দলের লোক, অর্থাৎ ছায়া হচ্ছে কি যাত্রা দলের লোক, সেটি পরিচয় করিয়ে দিয়েছে। এবং ছায়া বলছে আপনি আসরে আমার নাচ দেখতে আসবেন। শামসুল বলছে সময় পাইলে আসবো বাবা, মংলা যাই, এটা বলে সে সেখান থেকে চলে গেল। তো এর পরে আমরা দেখছি যে আমাদের সোনাইয়ের সাথে ছায়ারঞ্জনের একটা পরিচয় হয়েছে, এবং পরিচয় হওয়ার পরে আমাদের ছায়ারঞ্জন তাকে সোনাইকে বলছে যে তার ফ্রেন্ড, ফ্রেন্ড মানে হচ্ছে কি এখানে বন্ধু, ফ্রেন্ড এভাবে করেই লেখক লিখেছেন। সোনাই বলছে যে ছায়াকে যে আপনি নাচবেন আমি গান করব। ছায়া বলছে হ্যাঁ নাচবো, আপনি বললেন যখন নাচবো। তখন আমাদের বসির, রুস্তম তারাও ছিল, তারাও এখানে তার সাথে কথোপকথন করেছে। ঠিক এরকম সময় সোনাই বলছে এই এই মীরকে কামড়াইছে তরে, গলার কাছে চাদর ধরে ধাক্কা মারে সোনাই, বলে সে কি হয়েছে পড়ে গেছে। অর্থাৎ এখানে কি হয়েছে, এখানে একটি ঝগড়া বা বিপদ আমরা একটি দেখতে পেয়েছি। ওই যে তাড়ি পান করলে যেটি হয় সেটি হচ্ছে যে খানিকটা কি হয় নেশার মতো হয়, এবং এই নেশায় তখন আর কোনো মানুষের হুঁশ খানিকটা আসলে চলে যায়। তো তখন কি করে তারা আবার সেটা মারামারিও শুরু করে। এই মারামারিটা আমরা দেখেছি যে কাশিম আলীর যে দোকান, সেই দোকানে এখানে একটি মারামারি করার চেষ্টা হয়েছে। তো যাই হোক, এখানে ছায়ারঞ্জন বলছে যে মনে করেন তো দেখি গানটা আমি কই, মন জানে মনের খবর তারে তুমি দেখলা না, জলের ঘাটে ঢেউ দিয়া গো, ঢেউয়ের পানে চাইলা না। সোনাই বলছে মনে করার চেষ্টা করে না, মনে নাই অখন আমার কিছু মনে আহে না যাত্রা ভাই, আমার চোখের সামনে একটা মুখোশ কাছে আহে সইরা যায়। অর্থাৎ আমার চোখের সামনে সবসময় কি আসছে, একটা মুখোশ যেটি কাছে আসছে এবং কি হচ্ছে দূরে চলে যাচ্ছে। তখন আমার ইচ্ছা করে ওই দুশ্মনের মুখোশটারে টান দিয়া ছিঁড়া ফালাইতে। ওই যে রূপান্তরের কথা শুরুতেই বলেছিলাম, এখানে কিন্তু সোনাইয়ের মনের ভিতরকার যে রূপান্তর সেটি আমরা এখানে দেখতে পাচ্ছি। যে ওই যে দুশ্মনের যে মুখোশ এবং ভালো মানুষের মতো মুখোশ পরে যে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মনে হচ্ছে যে সেই মুখোশটারে কি করি টান দিয়ে ছিঁড়ে ফেলি। তো এরপরে আমরা দেখেছি আমাদের সোনাইয়ের যেহেতু কি আছে মৃগী একটা রোগ আছে, সেই কথাটি কিন্তু বেশ কয়েকবার আমরা এখানে দেখেছি। এবং ছায়া রঞ্জন এবং সোনাইয়ের ভিতর যখন কথোপকথন হচ্ছে তখন কিন্তু একজন আর একজনের যে পারিবারিক পরিচয় সেটি কিন্তু জেনে নেওয়ার চেষ্টা করেছে। তো এখানে বলছে ছায়ারঞ্জনের সাথে কথা হচ্ছে, বলছে সেখানে দোকানের ভিতরে গিয়ে তারা বলে হ মীর কি আমি তারে দাওয়াই দিমু, কেউ একজন নাক ঝাড়ে খুব খুব কাশে। ছায়ারঞ্জন বলছে আপনি আপনার বাড়ি কই? তখন সোনাই কিন্তু বলেছে যে টুইটান। তো ছায়ারঞ্জন যখন জিজ্ঞেস করেছে বউ পোলাপান আছে, তখন সোনাই বলছে বউ গব্য খালাস করণের সময়, অর্থাৎ তার বউটি কি ছিল প্রেগনেন্ট ছিল, এবং যখন বাচ্চা হওয়ার সময় তার বউটি মারা গেছে এবং তার নাম ছিল চম্পা। এবং ছায়ারঞ্জন বলছে চম্পা খুব সুন্দর নাম। তখন সোনাই বলছে যে তখন জমি জমা ছিল, রাইতে পুঁথি পড়তাম চম্পা শুনতো, আলোমতির পুঁথি, নদের চাঁদের কেসা, অখন কিছু নাই একটা মরা সাওয়াল বৈশাল, আর রক্ত চম্পার রক্ত, কাঁথা ভিজলো গামলা পড়লো, চাক চাক কালা রক্ত। অর্থাৎ তার সেই স্ত্রীর মৃত্যু দৃশ্যের একটা বর্ণনা ছায়ারঞ্জনের কাছে দিয়েছে, এবং ছায়া কিন্তু সেটি সহ্য করতে পারেনি। সে বলেছে থামেন, ও এরকম রক্ত ঝরনের কথা শুনলে শীত করে গা, অর্থাৎ আমার শরীরে কি হয় শীত করে ওঠে। কারণ হচ্ছে ছায়ারঞ্জনের একটি ইতিহাস আছে, সেই ইতিহাসটি এরকম যে আমার মাওরে পাঞ্জাবিরা আর বাপরে বন্দুকের আগায় ছুরি দিয়া ফায়রা ফালাইছিল, আর রক্ত আমার কেউ নাই। অর্থাৎ
পাঞ্জাবি যারা ছিল তারা তার মাকে নির্যাতন করেছে এবং তার যে পিতা, তার পিতাকে তারা হত্যা করেছে এবং সেই রক্তটি সেই ছায়ারঞ্জনের মানসপটে এখনো পর্যন্ত আছে। তো সেই জন্য সে কোনো রক্তের কথা আসলে শুনতে পায় না এবং কাশেম আলীর দোকানে হই হই চলে কিছুক্ষণ। তখন কিন্তু ছায়ারঞ্জন বলছে যে আপনারে আমার খুব পছন্দ হয়েছে। তো যাই হোক, এখানে আমরা একটি জিনিস দেখলাম যে ব্যক্তির সাথে ব্যক্তির যে যোগাযোগ তো বা যে নৈকট্য, এটি কিন্তু এই মেলায় এসে একজনের সাথে আরেকজনের কি হয়েছে, তৈরি হয়েছে। এক ভিক্ষুকের সাথে আরেক ভিক্ষুকের যেমন পরিচয় হলো, সখ্যতা হলো, এক সোনাই এর সাথে আমাদের ছায়ারঞ্জনের যে সখ্যতা হয়েছে। তারপরে মেলায় আগত অন্যান্য যে লোক ছিল, সেই যে কিশোর ছেলেটি এসেছে তারও অন্য একজনের সাথে সাক্ষাৎ হলো, সখ্যতা হলো এবং দেখা যাচ্ছে যে তারা আবার যখন আলাদা হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে যে আবার হয়তো 1 বছর পরে যখন আবার মেলা হবে তখন আবার তাদের এই 1 বছরের মধ্যে হয়তো আর দেখা হবে না, 1 বছর পরে আবার দেখা হবে। এরকম একটি কথা কিন্তু আমরা পেয়েছিলাম যে ডালিমনের যখন সোনাইকে পছন্দ হলো এবং তার মনে হয়েছিল যে এই সোনাইয়ের সাথে ইচ্ছা করে যে আমি পালিয়ে চলে যাই। তো তার সাথেও তার দেখা যাচ্ছে যে সেই ইচ্ছাটি যখন পূরণ হলো না তখন তখনও কিন্তু যে আশা যে আরো 1 বছর পরে হয়তো আমাদের কি হবে, এখানে দেখা হবে। তো আমরা এরপরে দেখছি যে ছায়ারঞ্জন বলছে যে সে ডেইলি 50 টাকা তার ইনকাম আছে এবং সোনাইয়ের কাছ থেকে সে টাকা নিয়েছে, তো বলছে সেটি দিয়ে দিব এবং তাকে ফ্রেন্ড বলে সে আখ্যায়িত করেছে। তো এখানে দুজন খদ্দের কথা বলতে বলতে দোকানে প্রবেশ করেছে, কাশেম আলীর দোকান, এবং তখন ছায়ারঞ্জন বলছে যে বুঝলেন, কারো এমন দুঃখ যে কলস ভাঙে আর কারো এমন কষ্ট যে শুধু কলসির ভিতরের মাল খায়া ঘুমায় ঝিমায় কান্দে। অর্থাৎ এই যে কথাটি বললো যে এক কলস নিয়ে কত রকমের আচরণ আসলে হতে পারে সেটি। তো সেখানে ছায়ারঞ্জন রবি এসছে, রবি দাসকে সম্বোধন করে বলেছে যে এ হচ্ছে সোনাই এবং আমার ফ্রেন্ড। তো সোনাই তার সাথে কথা বলেছে, তো রবি দাস বলছে যে প্যান্ডেলে যাও। তখন ছায়ারঞ্জন বলছে যে বনশ্রী কার সামনে নাচবে, কেন নাচবে? তখন রবিদাস বলছে, ছায়া বলছে আপনি আমারে ধমকান কেন, তাইলে আমি পাঠ গাবো না, চলে যাব। তখন রবিদাস বলছে ছায়া আমি বলছি চল। তো এই যে কথাটি, এটি হচ্ছে সে বনশ্রীর কথা বলেছে। বনশ্রী আগে যেখানে ছিল সেখানে আসলে তার ফিরে যাওয়ার আর কোনো পথ নেই, কারণ সে রীতিমতো যে পতিতাপল্লী সেখানে ছিল এবং সেখান থেকেই যাত্রা দলে সে যে এসেছে বা সুযোগ পেয়েছে। তো এখানে যে আমাদের ইদু কন্ট্রাক্টর যে মেলার আয়োজক কমিটিদের একজন এবং আমাদের সুবল দাসের সাথে সে বলেছে সে হচ্ছে এই বনশ্রীর নাচ দেখতে চায় একেবারেই একান্ত এবং তার জন্যই নাচবে। তো তখন কিন্তু এই বনশ্রী নাচ করতে চায়নি, কিন্তু যেহেতু সে সুবল দাসের একেবারে কেনা গোলামি বলা যায়, তো তার তো সেই নিজের ইচ্ছা প্রকাশের ক্ষমতাতে নেই। তো তাকে সেই আমাদের এই যে মেলা আয়োজক যে ইদু, তার কথাই কিন্তু নাচতে হয়েছে, তার সামনে নাচতে হয়েছে। তো সেই কথাটি কিন্তু আমাদের ছায়ারঞ্জন বলেছে যে বনশ্রী কার সামনে নাচবে এবং কেন সে নাচবে, এটি আসলে সে জানতে চায়। তো যাই হোক, এরপরে যেটি আমরা দেখছি যে ইদু কন্ট্রাক্টর তার সঙ্গী মালেক এবং তার যাত্রা দলের অধিকারী সুবল ঘোষের প্রবেশ ঘটেছে এবং ইদু বলছে যে যা কাশেম আলীর দোকানে দেখায়। মালেক বলল যে যাইতেছি। সুবল বলছে ইদু জিজ্ঞেস করেছে যখন কিছু অসুবিধা হচ্ছে কিনা, তো সুবল বলছে যে তেমন কিছু না, একটু অসুবিধা হচ্ছে, তা হচ্ছে থাকার জায়গা নিয়ে। তখন ইদু বলছে যে আপনি যেভাবে বলেছিলেন সেভাবেই তো কাজ করছি, বনশ্রীবালা আর ননিবালার জন্য আলাদা কামরা, সেখানে চৌকিও দিছি 2টা। তখন সুবল বলছে যে সে কামরার কথা বলছি না, বলছি অ্যাক্টরদের কথা।
মাটির উপরে শোয়ানটা ঠিক না, শীতকাল হুট করে গলা বসে যায়। অর্থাৎ যারা অ্যাক্টর, অর্থাৎ যারা অভিনয় করবে, যারা পারফর্ম করবে যাত্রা দলে, তাদের মূল অস্ত্রই কিন্তু হচ্ছে কি কণ্ঠ। তো এখন তারা যদি মেঝেতে শোয়, শীতকালে যদি ঠান্ডা লেগে যায়, গলা কি হবে? বসে যাবে। বসে গেলে কি হবে? তারা আর সেই পারফর্মটা করতে পারবে না, সেটি বলেছে। তো তখন বলছে যে ঠিক আছে, আমি 4টা চৌকি সেখানে না হয় দিয়ে দিব। তো তখন সুবল ঘোষ বলছে যে সুবল ঘোষকে বলেছি যে বনশ্রীপালার নাচ দেখনের কথা আমার মনে আছে, আপনার আসরে নামনের আগে নাচের পোশাক পইরা নাচবো। অর্থাৎ আসর তো হবে ঠিক আছে, কিন্তু সেখানে তো সে পারফর্ম করবে সবার জন্য, কিন্তু নাচের পোশাক পরে একমাত্র ইঁদুর সামনেই তাকে কি করতে হবে? নাচতে হবে। তখন যেহেতু আমাদের বনশ্রীবালা নাচতে চায় না, সুবল বলেছে যে আমি বলেছি নাচ দেখবেন, সেটি তো সৌভাগ্য আমাদের। তো এই যে আসল কথাটি ঢেকে রেখে যে আমাদের বনশ্রীবালা তার সামনে নাচতে চায় না, কিন্তু আমাদের সুবলের কথায় তাকে নাচতে হবে। তো যাই হোক, এখানে ইঁদুর একটি কথা দিয়ে এই স্বর্গটি সমাপ্ত হয়েছে এরকম যে সোনাইল্লার হুরমত কাজীর বাড়িতে পেটে ভাতে খাটতাম, একবেলা ভাত 2 বেলা ফ্যান, 200 মণি ধানের গোলা, নাও 10টা, গাই গরু আর সুন্দর সুন্দর মাইয়া গুলান তেলে থপ থপ করে। অর্থাৎ এখানে যখন বলছিল যে মালিকের সাথে কথা হচ্ছিল যে সোনাইয়ের যে জায়গা সে নিতে চাচ্ছে, সেটা না নিলে বা যদি ছেড়ে দেয় তাহলেই বা খুব বেশি ক্ষতি হবে কিনা, তো মাপ করার কথা বলেছিল। তখন ইদু বলেছে যে মাপ কইরা দিতে কইছে, আমার আনি মাপ করছাল কেউ, বেটা হন, মাও আমার 50-এর আহালে মরসাল, 7 দিন নিজে না খায়া আমারে বাঁচাইয়া রাখা, 7 দিন পরে মন্ডল বাড়িতে মা চাইল ডাইলের খিচুড়ি খাইতে গিয়া মরসাল, না খায়া 7 দিন বাঁচে মানুষ, কিন্তু খাইলে একদিনও না। অর্থাৎ এই যে যে চমৎকার ডায়লগটি এখানে আমাদের লেখক লিখেছেন যে ইদু যে ছিল সেও কিন্তু সেই যে 50-এর যে মন্বন্তর হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, তখন কিন্তু তার মা বলছে যে কি হয়েছিল, যে 7 দিন কিন্তু সে নিজে খায়নি, কিন্তু না খেয়ে তার যে ছেলে ইদু তাকে সে খাইয়েছিল। এবং সেই 7 দিন পরে মন্ডলের বাড়িতে যখন চাল ডাল খিচুড়ি খাওয়ার একটা সুযোগ এসেছিল, সেখানে গিয়েই কিন্তু সে মরেছে। তো বলছে যে 7 দিন না খেয়ে কিন্তু সে মরে নাই, সে 7 দিন না খেয়ে 7 দিন বাঁচে মানুষ, কিন্তু খাইলে একদিনের মতো। ওই যে তার মা খেতে গিয়েছিল যার কারণে সে মৃত্যুবরণ করেছে, কিন্তু 7 দিন তো সে না খেয়েছিল, তখন কিন্তু সে মরে নাই। তো ওই সাহায্যটা আনতে গিয়েই দেখা যায় যে অনেক সময় পদদলিত হয়ে পিষ্ট হয়েও কিন্তু মানুষ মারা যায়। তোমরা দেখেছো যে বিভিন্ন সময় নাটক হয়েছে, আনিসুল্লাহের একটা নাটক আমরা দেখেছিলাম, লাল পিরান সম্ভবত নাটকটির নাম ছিল, যে তার মা জাকাতের কাপড় আনতে গিয়েছিল এবং সেই কাপড় আনতে গিয়ে পদপিষ্ট হয়ে সে সেখানে মৃত্যুবরণ করেছিল। তো সেই যে ইদু যে এত পরিশ্রম করে সেই এত কিছুর পরে সে নিজের ভাগ্যের চাকা বদলাতে সমর্থ হয়েছে, তো সেই কথাটি সে এখানে বলেছে যে আমাকে তো কেউ ক্ষমা করেনি, তাহলে আমি কেন ক্ষমা করব। এবং 200 মণি ধানের গোলা এবং 9-10টা গাই গরুও যাদের ছিল, এবং সেখানে কি ছিল, সুন্দর সুন্দর মাইয়া গুলান তেলে থপথপ করে, হলদি মাখে মেহেন্দি মাখে, এক একদিন ইচ্ছা করতো বাটা হলদির মধ্যে এন্ডিন দিয়ে দিতে। এন্ডিন হচ্ছে এক ধরনের বিষাক্ত পদার্থ যা ইঁদুরকে মারার জন্য আসলে এই এন্ডিনটি ব্যবহার করা হয়। তো সেই কথাটি এখানে সেলিম আল-দ্বীন লিখেছেন যে আমাদের এই ইঁদুর এইরকমই ইচ্ছা করে যে এই যে অর্থাৎ তার যে দারিদ্র্য, তার যে দুঃখ, তার যে কষ্ট, তার বিপরীতে যে সেই আভিজাত্য বা সেই যে গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, সেটার একটি চিত্র যে পাশাপাশি উনি অঙ্কন করেছেন, সেই কথাটি ইঁদুর মনে হয়েছে যে সেইটা সহ্য করাও তার জন্য খুব কষ্টকর ছিল, এবং ইচ্ছা করছিল যে সেই তাদেরকে যদি মেরে ফেলতে পারতাম তাহলেই কি হতো, তার মনের যে দুঃখ সেটি হয়তো কিছুটা কমতো। তো
আমরা একই সাথে যে পুঁজিপতি শ্রেণী এবং যে নিম্নবিত্ত শ্রেণী তার পাশাপাশি একটি চিত্র কিন্তু আমরা এই নাটকটিতে, কীর্তনখোলা নাটকটিতে দেখতে পাচ্ছি, যেটা একেবারে মেলাকে কেন্দ্র করেই লেখক বুঝিয়েছেন এবং আবর্তিত হয়েছে। আজ এ পর্যন্ত থাক, তোমরা টেক্সটটি ভালো করে পড়ো। তো সবাই ভালো থেকো, সুন্দর থেকো, সবাইকে ধন্যবাদ।